যদি আপনি মহাভারতের সম্পূর্ণ অথেন্টিক ঘটনার ক্রম অনুযায়ী বিবরণ জানতে চান, তাহলে আপনি সঠিক জায়গাতেই আছেন। এখানে কোনো মন গড়া সস্তা মনোরঞ্জনের বিবরণ পাবেন না। আমি সম্পূর্ণ দায়িত্ব সহকারে আমাদের মহান ধর্মীয় ও আধ্যাত্মিক ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা রেখে আপনাদের সামনে এসব উপস্থাপন করি। এসবের মধ্যে আমার ব্যক্তিগত বা কল্পিত কোনো কথা নেই যা আপনাদের বিভ্রান্ত করতে পারে। আমার কাজ আপনাদের কাছে সঠিক জিনিসটুকু পৌঁছে দেওয়া। কতটা করতে পারি জানি না, তবে আন্তরিকভাবে চেষ্টা করি। আর কথা বাড়াবো না, এবার আজকের বিষয়ে মনোনিবেশ করব। গতদিন আমরা গান্ধারীর ও ধৃতরাষ্ট্রের বিবাহ বিবরণ জেনেছিলাম। আজকে আমরা পাণ্ডুর ও বিদুরের বিবাহ বিবরণ জানব। আশা করি নতুন কিছু অবশ্যই পাব, যা আমাদের এতদিন অজানা ছিল। গতদিন আমরা জেনেছিলাম কুন্তী অর্থাৎ পৃথা কিভাবে নিঃসন্তান রাজা কুন্তিভোজের সন্তান হিসাবে প্রতিপালিতা হচ্ছিলেন। তো কুন্তী দেবী যৌবন প্রাপ্তা হলে রাজা কুন্তিভোজ তার স্বয়ম্বর সভার আয়োজন করলেন। সব রাজারা নিমন্ত্রিত হয়ে সেই সভায় উপস্থিত হলেন। সেই সভার মধ্যে পাণ্ডু দেবরাজ ইন্দ্রের মতো, গ্রহদের মধ্যে সূর্যের মতো শোভা পেতে থাকলেন। পাণ্ডুর তেজের কাছে অন্যান্য রাজারা ম্লান হয়ে গেলেন। তাকে দেখে উল্লসিতা হলেন পৃথা, বরণ করলেন পাণ্ডুকে। ভোজ রাজাও পাণ্ডুকে সুসম্মান করলেন নানা রত্ন ও রত্নভূষিতা কন্যাদান করে। রাজারা যে যার নগরে ফিরে গেলেন। পাণ্ডু চললেন কুন্তীকে নিয়ে হস্তিনানগর। আনন্দ জোয়ারে ভাসল হস্তিনানগর। কিন্তু সময় মতো পুত্র সন্তান না হওয়ায় ভীষ্মদেব পাণ্ডুর পুনর্বিবাহের কথা ভাবতে লাগলেন। পৃথিবী বিখ্যাত অতুল গুণধর মদ্ররাজ শল্যের পরমা সুন্দরী ভগিনী মাদ্রীর কথা জানতে পারলেন ভীষ্মদেব। চললেন মদ্রনগরে। ভীষ্মের আগমন জানতে পেরে রাজা শল্য এগিয়ে এসে বিধি মতে গঙ্গাপুত্র ভীষ্মদেবের পূজা করলেন। তারপর জানতে চাইলেন আগমনের কারণ কি। ভীষ্ম বললেন, তুমি সংসারে বিখ্যাত রাজা, তোমার সঙ্গে বন্ধুত্বের কামনায় এসেছি। তোমার ভগিনীকে আমার ভ্রাতুষ্পুত্র পাণ্ডুকে অর্পণ করো। রাজা শল্য হেসে বললেন, বড় সৌভাগ্যে বিধি এমন মিলিয়ে দিয়েছেন। কিন্তু বললেন, আমারও এক নিবেদন আছে। আমি কুলের পরম্পরাকে অবহেলা করতে পারি না। যদিও তোমার সঙ্গে সেসব কথা বলা যায় না, তবুও পিতামহ পিতার পথ অনুসরণ করে কুলধর্ম রক্ষার কারণে বলতে হবে। প্রজাপতি ব্রহ্মা যেমন ইন্দ্রদেবকে বলেছিলেন, দেবকর্ম আর কুলধর্ম কখনো লঙ্ঘন না করতে। শল্যের কথা বুঝতে পারলেন ভীষ্ম। বললেন, এতে দোষের কিছু নেই, বেদেও এর স্বীকৃতি আছে। তারপর ভীষ্মদেব অনেক অমূল্য রত্নের সঙ্গে দিলেন 100 কলসি পূর্ণ সোনা, আর দিলেন অশ্ব, রথ, গজ প্রভৃতি। প্রীত হলেন শল্য। নানা রত্নে ভূষিতা মাদ্রীকে পাণ্ডুর উদ্দেশ্যে এনে দিলেন ভীষ্মকে। মাদ্রীকে নিয়ে ভীষ্ম চললেন হস্তিনানগর। মহা সমারোহে বিবাহ সম্পন্ন হল। মাদ্রীর রূপে মোহিত হলেন পাণ্ডু। তথাপি দুই পত্নীকেই তিনি সমান আদরে গ্রহণ করেছিলেন। কোনো ভেদজ্ঞান ছিল না তার। কিছুদিন পর পাণ্ডু প্রতিজ্ঞা করলেন তিনি দিগ্বিজয় করবেন। পদাতি, রথাশ্ব, গজ, চতুরঙ্গ সাজিয়ে বেরিয়ে পড়লেন পশ্চিম দিকে। দর্শন দেশের রাজা পূর্বের অপরাধী। তাকে জয় করে পাণ্ডু পেলেন বহু রত্ন সম্ভার। তারপর তিনি একে একে জয় করলেন মগধ,
মিথিলা প্রভৃতি রাজ্য। যুদ্ধক্ষেত্রে পাণ্ডু যেন যমদগ্নিপুত্র পরশুরাম। এবার সমস্ত রাজারা একত্রিত হয়ে সমরের সম্মুখীন হলেন পাণ্ডুর। তথাপি তারা পরাজিত হয়ে রাজকর অগণিত হস্তি, ঘোড়া, রথ, রথী দিয়ে সে যাত্রা রক্ষা পেলেন। পাণ্ডুর মহিমা যশ ঘোষিত হল পূর্বের ভরত রাজার মতো। সন্তুষ্ট হলেন গঙ্গাপুত্র ভীষ্ম। মস্তক চুম্বন করে আশীর্বাদ করলেন পাণ্ডুকে। তারপর সব ধনরত্ন এনে দিলেন ধৃতরাষ্ট্রকে। ধন পেয়ে খুশি হলেন ধৃতরাষ্ট্র। করলেন বহু যজ্ঞের আয়োজন, দানও করলেন প্রচুর। এদিকে ধৃতরাষ্ট্রকে রাজ্য অধিকার দিয়ে 2 স্ত্রীসহ পাণ্ডু সদা ব্যস্ত মৃগয়াতে। এবার ভীষ্মদেব বিদুরের বিবাহের কথা ভাবলেন। সুদেব রাজার পরমা সুন্দরী কন্যা পরাশরীর সঙ্গে বিবাহ দিলেন বিদুরের। তাদের বিদুরের মতোই ধর্মশীল, অতি নম্র, অতি ধীর, গুণবান, ধর্মেতে সুস্থির পুত্ররা হল। কুরুবংশবৃদ্ধি কথা যেই নর শুনে, তার বংশবৃদ্ধি হয় ব্যাসের বচনে। মহাভারতের কথা অমৃত অর্ণবে, পাঁচালী প্রবন্ধে কহে কাশীরাম দেবে। আমাদের আজকের পর্ব এখানেই শেষ হচ্ছে। আগামী পর্বে আমরা জানব গান্ধারীর শত পুত্র প্রসব বিবরণ। ভালো থাকুন সবাই।